নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি লিগাল প্লাস। আজকের লিগাল প্লাস হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি। 1882 সালের সেই আইন আজকে কতটা সংশোধন করা হয়েছে, কোন কোন সময় সংশোধন করা হয়েছে, সেগুলো নিয়েই বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ট্রান্সফার অফ প্রপার্টি 1882, সংক্ষেপে যাকে বলা হয় টিপিএ, হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ দেওয়ানি আইন, যা মূলত সম্পত্তির হস্তান্তর সম্পর্কিত নিয়মাবলী নির্ধারণ করে। এই আইনে 1982 সালে ব্রিটিশ ভারতের সময় প্রণীত হয় এবং আজও ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের প্রভাব বিদ্যমান, যদিও বিভিন্ন সংশোধন এবং পৃথক আইন দ্বারা আংশিক পরিবর্তিত হয়েছে। এই আইনের উদ্দেশ্য হলো ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে সম্পত্তি কিভাবে বৈধভাবে হস্তান্তর করা যায় তা স্পষ্ট করা হয়েছে। আইনের প্রযোজ্য এবং উদ্দেশ্য: এই আইন প্রধানত স্থাবর সম্পত্তি যেমন জমি, বাড়ি ইত্যাদি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য, তবে কিছু কিছু ক্ষেত্রে অস্থাবর সম্পত্তির বিষয়েও প্রাসঙ্গিক হতে পারে। আইনের মূল উদ্দেশ্য হল সম্পত্তি হস্তান্তরের নিয়ম নির্ধারণ করা, পক্ষগুলোর অধিকার দায়িত্ব স্পষ্ট করা, প্রতারণা এবং অনিশ্চয়তা কমানো, চুক্তির স্বচ্ছতা বজায় রাখা। দ্বিতীয় যে বিষয়টা উঠে আসে, দ্বিতীয় ট্রান্সফার অফ প্রপার্টির সংজ্ঞা। এই সংজ্ঞা আইনে 5 নম্বর ধারা অনুযায়ী ট্রান্সফার অফ প্রপার্টি বলতে বোঝায় একজন জীবিত ব্যক্তি অন্য একজন জীবিত ব্যক্তির কাছে সম্পত্তির মালিকানা বা স্বার্থ হস্তান্তর করা। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়, উভয় পক্ষকেই জীবিত থাকতে হবে। হস্তান্তর বর্তমান ভবিষ্যতের জন্য হতে পারে। কে সম্পত্তির হস্তান্তর করতে পারে না, সেখানে সেকশন 7-এ বলা আছে যে ব্যক্তি আইনগতভাবে সক্ষম অর্থাৎ সম্পত্তির ওপর অধিকার রাখে সেই মূলত সম্পত্তি হস্তান্তর করতে পারে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বা আইনগতভাবে অযোগ্য কেউ বৈধভাবে সম্পত্তি হস্তান্তর করতে পারে না। কি কি সম্পত্তির হস্তান্তরযোগ্য? সেকশন 6-এ বলা আছে সব ধরনের সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়। কিছু সম্পত্তি হস্তান্তর করা যায় না, যেমন ভবিষ্যৎ উত্তরাধিকারীর সরকারি পদ বা অফিস, ব্যক্তিগত অধিকার। হস্তান্তরের ধরন: টিপিএতে বিভিন্ন ধরনের সম্পত্তির হস্তান্তরের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। প্রধান কয়েকটি কারণ হলো: এক হচ্ছে বিক্রয়, স্থায়ীভাবে মালিকানা হস্তান্তর অর্থের বিনিময়ে সম্পন্ন হয়। সাধারণত নিবন্ধন প্রয়োজন অর্থাৎ বন্ধক, ঋণের নিরাপত্তা হিসাবে সম্পত্তি বন্ধক রাখা, ঋণ পরিশোধ হলে সম্পত্তি ফেরত দেওয়া যায়। লিজ, নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তির ব্যবহার অধিকার প্রদান, ভাড়া বা রেন্টের বিনিময়ে এটি সম্পত্তির পরিবর্তে অন্য সম্পত্তি দেওয়া। উপহার, বিনামূল্যে সম্পত্তি হস্তান্তর, দাতা এবং গৃহীতার সম্পত্তি আবশ্যক। সেকশন 35 এই নীতির মাধ্যমে বলা হয়, যদি কোনো ব্যক্তি এমন একটি সম্পত্তি হস্তান্তর করে যা তার নিজের নয় এবং একই সাথে প্রকৃত মালিককে কিছু সুবিধা দেয়, তাহলে প্রকৃত মালিককে সিদ্ধান্ত নিতে হবে সে সুবিধা গ্রহণ করবে নাকি নিজের সম্পত্তি রাখবে। এই নীতি অনুযায়ী অর্থাৎ সেকশন 52 অনুযায়ী কোনো মামলা চলাকালীন সম্পত্তি হস্তান্তর করা হলে তা মামলার ফলাফলের উপর নির্ভরশীল হবে। এর উদ্দেশ্য না আদালতের কার্যক্রমকে প্রভাবমুক্ত রাখা, পক্ষগুলোর স্বার্থ রক্ষা করা। দ্বিতীয় যে বিষয়গুলো উঠে আসে সেকশন 53-এ, যদি কোনো চুক্তি লিখিত হয় কিন্তু সম্পূর্ণ আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন না হয়, তবুও যদি ক্রেতা সম্পত্তির দখল নিয়ে থাকে এবং চুক্তির শর্ত পালন করে, তাহলে বিক্রেতা সেই চুক্তি অস্বীকার করতে পারে না। ফান্ডামেন্টাল ট্রান্সফার সেকশন 53, যদি কোনো ব্যক্তি তার পাওনাদারদের ঠকানোর উদ্দেশ্যে সম্পত্তি হস্তান্তর করে, তাহলে সেই হস্তান্তর বাতিলযোগ্য। হস্তান্তরের শর্তাবলী টিপিএ অনুযায়ী বৈধ হস্তান্তরের জন্য কিছু শর্ত রয়েছে। বৈধ চুক্তি থাকতে হবে, পক্ষগুলোর সম্পত্তি থাকতে হবে এবং আইনসম্মত উদ্দেশ্য থাকতে হবে।
প্রয়োজনীয় ক্ষেত্রে নিবন্ধন করতে অবশ্যই সেটা বাধ্যতামূলক। সেকশন 130 অ্যাকশন ক্লেম, অর্থাৎ বলা যায় এমন দাবি আদালতের মাধ্যমে বাস্তবায়নের যোগ্য, যেমন ঋণ, বীমা, এগুলো হস্তান্তর করা যায় নির্দিষ্ট নিয়মে। আইনটি গুরুত্ব, এই আইনটি ভারতীয় সম্পত্তি আইনের ভিত্তি হিসাবে কাজ করে। এর গুরুত্বগুলো হলো সম্পত্তি লেনদেনে স্বচ্ছতা আনে, আইনগত সুরক্ষা প্রদান করে, ব্যবসা থেকে শুরু করে অর্থনৈতিক কার্যক্রম সহজ করে, আদালতের জন্য একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করে। সীমাবদ্ধতা যদি আইনটি গুরুত্বপূর্ণ, তবুও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি মূল স্থাবর সম্পত্তির জন্য প্রযোজ্য। আধুনিক প্রয়োজন অনুযায়ী কিছু ক্ষেত্রে পুরনো হয়ে গেছে, বিভিন্ন সংশোধন বা অন্যান্য আইনের সাথে সমন্বয় প্রয়োজন। এবং সবশেষে যেটা বলা যেতে পারে, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট 1882 সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে একটি মৌলিক অপরিহার্য আইন। এটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে সম্পত্তির লেনদেনের আইনগত কাঠামোর মধ্যে আনে এবং স্বচ্ছতা ও নিরাপত্তা সুনিশ্চিত করে। যদিও সময়ের সাথে সাথে এর কিছু অংশ সংশোধনের প্রয়োজন হয়েছে, তবুও এটি এখনও দক্ষিণ এশিয়ার সম্পত্তি আইনের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচিত। আপনি চাইলে এই আইনের গুরুত্ব এবং সেকশন আলাদা আলাদাভাবে আলোর ব্যাখ্যা করা যেতে পারে, কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন বছরে এই আইন সংশোধন করা হয়েছে এবং সেই সংশোধন অনুযায়ী কি সংশোধিত হয়েছে, বহুবার এই আইন সংশোধিত হয়েছে। 1882 সালে প্রণীত হলেও সময়ের সাথে সাথে সমাজ, অর্থনীতি এবং সম্পত্তি লেনদেনের পরিবর্তনের কারণে একাধিকবার সংশোধন করা হয়েছে এবং সেই সংশোধনগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে। কোন জায়গায় সংশোধন হয়েছে এবং কবে সেটা সংশোধন করা হয়েছে। প্রধান সংশোধন হয়েছিল 1885 সালে এবং প্রাথমিক কিছু ভাষাগত এবং কারিগরি ত্রুটি সংশোধনের জন্য এই পরিবর্তন করা হয়। এটি মূল কাঠামো ঠিক রেখে আইনকে কার্যকর করার দিকে মনোযোগ দেয়। এরপরে 1899 সালে সংশোধন কিছু ধারার ব্যাখ্যা স্পষ্ট করা হয়। সম্পত্তি হস্তান্তরের শর্তাবলী আরও পরিষ্কার করা হয়েছে। তারপরে 1929 সালে গুরুত্বপূর্ণ সংশোধন, অর্থাৎ মেজর অ্যামেন্ডমেন্ট, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনগুলির একটি। মূল পরিবর্তন সেকশন 53A সেখানে যুক্ত করা হয়। এই সংশোধন আইনের বাস্তব প্রয়োগকে অনেক সহজ করেছে। 1930 সালে আবারও সংশোধন করা হয়। 1929 সালের পরিবর্তনগুলোকে কার্যকর করার জন্য কিছু অতিরিক্ত পরিবর্তন আনা হয় এবং তারপরে প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত দিক উন্নত করা হয়। স্বাধীনতার পর, অর্থাৎ পোস্ট ইন্ডিপেন্ডেন্স অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 1950 থেকে 1970 সময়কাল, এই সময় সরাসরি টিপিএতে বড় পরিবর্তন কম হলেও অন্যান্য আইনের মাধ্যমে এর প্রয়োগ এবং প্রভাব যথেষ্ট পড়েছিল। উদাহরণস্বরূপ যেটা বলা যেতে পারে, রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1872, এই আইনগুলো সংশোধনের ফলে সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়া পরিবর্তন হয়। 2002 সালে সংশোধন, এই সময় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, যা সেকশন 53 পার্ট অফ দ্য পারফরমেন্স প্রয়োজন, অর্থাৎ প্রয়োগের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়। অর্থাৎ শুধু চুক্তি থাকলেই হবে না, এটি নিবন্ধ অর্থাৎ রেজিস্টার্ড করতে হবে। এটির প্রতারণা কমানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হয়। অন্যান্য প্রাসঙ্গিক আইন, অর্থাৎ যেগুলো টিপিকে প্রভাবিত করেছে, টিপি একা কাজ করে না, আরও কিছু আইন এর সাথে মিলিতভাবে কাজ করে। অর্থাৎ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 সম্পত্তি হস্তান্তরের যে দলিল, সেই দলিল রেজিস্ট্রেশনের নিয়ম নির্ধারণ করে। ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1872 বৈধ চুক্তির শর্ত নির্ধারণ করে, টিপি এ ভিত্তি হিসাবে কাজ করে। এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963 চুক্তি ভঙ্গ হলে প্রতিকার কিভাবে হবে তারও নির্ধারণ করে। জমির ব্যবহার সম্পর্কিত অধিকার, রাইট অফ ওয়ে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে। সংশোধনের
সারসংক্ষেপ অর্থাৎ টাইম লাইন অর্থাৎ সাল এবং সংশোধনের ধরন এবং যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1885 সালে প্রাথমিক সংশোধনে ভাষা এবং কারিগরি উন্নতি হলেও 1899 ব্যাখ্যামূলক সংশোধনের ধারণা স্পষ্টত এবং 1800 পরে 1930 এবং তারপরে একে একে সর্বোপরি 2002 সালে এর সংশোধন হয় এবং সেই সংশোধনে যেখানে বলা হয়েছে সেকশন 53A, যেটাকে মূলত বেশ খানিকটা গুরুত্ব দেওয়া হয়েছে। এটি পুরনো আইন হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, যা সময়ের সাথে সাথে সংশোধনের মাধ্যমে আধুনিক করা হয়েছে। বিশেষ করে 1929 থেকে 2002 সালের সংশোধন এই আইনের বাস্তব প্রয়োগ বড় পরিবর্তন আনে। বর্তমানে এই আইনটি অন্যান্য সংশ্লিষ্ট আইনের সাথে সমন্বয় করে সম্পত্তি হস্তান্তরের একটি শক্তিশালী কাঠামো তৈরি করেছে। আপনি চাইলে অর্থাৎ সেকশন উইজ গুরুত্বপূর্ণ ধারাগুলো খুব সহজ ভাষাতেই আরও স্পষ্ট করে দিতে পারি। আগামী ভিডিওতে অবশ্যই নজর রাখুন এবং আজকের লিগাল প্লাস ট্রান্সফার অফ প্রপার্টি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।